শোনো মঞ্জুরুল, তুমি পুরো ফোর্স নিয়ে সব সময় অ্যালার্ট থাকবে। এই দিক দিয়ে কোনো গাড়ি যেন বিনা চেকে বের হতে না পারে। সব গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করবে, একটা গাড়িও মিস করবে না। আমার কেন জানি মনে হইতেছে মঞ্জুরুল, এই রোড দিয়াই গাড়ি ঢুকতে পারে। কারণ সাভার থানার ওসি মাসুদের কথা শুনে আমার সন্দেহ মনে হয়েছে। আর এই চেকপোস্টগুলো দিয়েই মনে হয় এই চালানটা ঢুকবো। তাই এইদিকে আমাদেরকে খুব সতর্কভাবে সব কিছু হ্যান্ডেল করতে হবে। আচ্ছা স্যার, সমস্যা নাই, আমি এইদিকে ফোর্স নিয়ে পুরো রেডি আছি। কোনো গাড়ি আমার চোখ এড়িয়ে এখান থেকে বের হইতে পারবো না। সকল গাড়ি আমি চেক করে তারপর ছাড়বো স্যার। আপনি কোনো টেনশন করেন না এই বিষয় নিয়ে, এই দিকটা আমি দেখতেছি। আচ্ছা মঞ্জুরুল, আমি পাশের রুমে আছি। যদি কোনো রকমের সন্দেহভাজন কোনো কিছু তোমার চোখে পড়ে তাহলে সাথে সাথে বিষয়টা আমার ইনফর্ম করো। আমি পাশের রুমে গেলাম। জব্বার সাহেব, সামনের ওই গাড়িটা লক্ষ্য করছেন? অনেক গতিতে আসতেছে, কিন্তু গাড়িটা তাড়াতাড়ি থামানোর ব্যবস্থা করেন। এখান থেকে গাড়ি যেন বের হইতে না পারে। যান যান, আপনি তাড়াতাড়ি গাড়িটা থামান। হ্যাঁ স্যার, তাই তো দেখা যাচ্ছে। গাড়িটা তো স্বাভাবিক গতিতে আসতেছে না। পুলিশ চেকপোস্ট দেখার পরেও এত স্পিডে আসছে কেন? মনে হইতেছে স্যার গাড়িটা চেকপোস্ট ভেঙে চলে যাবে। স্যার স্যার, গাড়িটা তো চেকপোস্টে হিট করছে। এটা কি হইল জব্বার সাহেব? গাড়িটা তো দেখছি চেকপোস্ট ভেঙে চলে গেল। তাড়াতাড়ি গাড়িটা থামানোর ব্যবস্থা করেন, আমি স্যারকে নিয়ে আসতেছি। স্যার স্যার, তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসেন। এদিকে অনেক বড় একটা অঘটন ঘটে গেছে। কি হয়েছে মঞ্জুরুল, এত ডাকাডাকি পারতেছ কেন? স্যার, ওইদিকে তো একটা কভার ভ্যান পুলিশের বাধা অতিক্রম করে পুলিশ চেকপোস্টের উপরই গাড়ি চালিয়ে দিয়েছে। দুইজন পুলিশ সদস্য আহত স্যার। হেই মিয়া, আপনি এখন ওই জায়গায় দাঁড়াই আছেন? তাড়াতাড়ি গাড়ি রেডি করেন, ওই গাড়ি যেভাবে হোক ধরতে হবে। কিরে টেরা, সকাল সকাল কোথায় বের হইলি? কোনো কাজ আছে নাকি? কোনো জায়গায় কি যাইতে চাইতেছস? হ চাচা, সামান্য একটু কাজ আছে উপজেলায়। উপজেলা চেয়ারম্যান আরিফের সাথে একটু আলোচনা করমু, তাই সেইখানে বের হইয়া যাইতেছি চাচা। আরিফের সাথে কথা বইলা আবার ইউনিয়ন পরিষদে যাইতে হইব, তো তাই একটু সকাল সকালই বের হইলাম। কেন, কি হয়েছে? আরিফের সাথে আবার তোর কি কাজ এই সময়? আর বললেন না চাচা, আমি নিখোঁজ হওয়ার আগে যে ইউনিয়ন পরিষদের রাস্তার কাজগুলো আইছিল সেইগুলো তো মেম্বাররা নিজ দায়িত্বে লেবারদের দিয়ে কাজ করাই নিছে। এখন শুনি যে সেই বিল নাকি এখন পর্যন্ত উপজেলা থেকে পাশ হইয়া ইউনিয়ন পরিষদে আসে নাই। তাই এতদিনের কথা এখন পর্যন্ত যদি বিলটা পাস না হয় তাহলে লেবারদের বেতন কিভাবে দিবে মেম্বাররা? সেটা নিয়েই মেম্বাররা আমার কাছে বারে বারে অভিযোগ জানাইতেছে। আরিফকে বারে বারে ফোন দিয়া বলতেছি, শুধু বলতেছে যে কাজ করতেছি। তাই আজকে বাধ্য হইয়া ভাবলাম যে সরাসরি ওর সাথে দেখা করে বিষয়টা নিয়ে আলোচনা করে আসি। কি সমস্যা, বিলটা পাস হইতেছে না কেন? এতদিন হইয়া গেল। এইদিকে লেবাররাও ঝামেলা বাজাইছে মেম্বারদের সাথে, সেটা নিয়ে কথা বলতে যা। কিসের বিল পাস হয় নাই? এই সমস্ত কাজের বিল এতদিন আটকা থাকে নাকি? দেখগা আরিফি কোনো রকমের গ্যাঞ্জাম করে রাখছে মনে হয় বিলটা নিয়া। ওই উঠাইয়া বিল খাইয়া ফেলাইছে নাকি? ভাবছে হয়তো তুই আর ফিরত আসবি না, আর এইটা নিয়ে কথা বলার মতো কেউ থাকবো না। এই কথা চিন্তা করে আবার বিলটা মাইরা দেনাই তো ভালো করে ওরে ধরিস, তাইলে কিন্তু আসল ঘটনা বের হয়ে আসবো। কোনোভাবেই ওরে ছাড় দিবি না, যে তুই একটু তোরে বুজং বাজং বুঝাক। এই সমস্ত রাস্তার কাজ কামের বিল কিন্তু বেশি দিন আটকা থাকে না, কারণ সরকার পর্যায়েও জানে যে
এগুলো দিন মজুর দিয়ে কাজ করানো হয়, তাই তাদের প্রতিদিনের বেতন প্রতিদিন ঠিকভাবে দিয়ে দেওয়া লাগে। তাই এই সমস্ত বিল উপর মহলে কখনোই আটকে থাকে না। এখানে আরিফি নিশ্চয়ই গ্যারমার করছে। এত সোজা না চাচা, আমি থাকতে গরিব মানুষের টাকা মাইরা খাইব ওই আরিফ, সেইটা তো কখনোই হইতে দিব না। ওরে গলাত পাড়া দিয়া সব টাকা বের করে নিয়ে আসমু। শুধু ইউনিয়ন উপজেলা পরিষদে যাইতে দেন, দেখেন আরিফের কি অবস্থা করি আমি। আমারও সেটাই মনে হইতেছে, কারণ অনেক দিন ধরে ওই আমারে এই বিলটা নিয়ে ঘোরাঘুরি করতেছে। এবার যাই ওরে শক্ত পাইলে ধরমু। ঢাকা থেকে যে দুর্নীতি বিরোধী অফিসারগুলো আইছে, এদেরকে এই আরিফের পিছনে লাগাই দিতে হইব। উপজেলা পরিষদে আগের টিউনু আর আরিফ মিলা অনেক হিসাব গড়বড় করছে এইভাবে। আসলে এমপি নাই তো, সব কিছু এখন আরিফ আর টিউনু অফিসার সামাল দিতেছে। তাই ওদের কাছে অনেক রকমের দুর্নীতির অভিযোগ অবশ্যই খুঁজে পাওয়া যাইব। অফিসারদেরকে বইলা দিমু আরিফের পিছনে লাগার জন্য। ওই সঠিক হিসাব দিব যে এতদিন যাবৎ উপজেলা পরিষদে ওই কি কি করছে। হিসাব না দিতে পারলে বাইন্দা থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হবে। হ চাচা, আপনি একদম ঠিক কথা বলছেন। আরিফের নামে অনেক অভিযোগ আছে। আগে ওইখান থেকে আমারে ঘুরে আসতে দেন, তারপর দেখেন আরিফের কি 12টা আমি বাজাই। যদি খালি চাচা আজকে কোনো রকমের উল্টা পাল্টা বুঝ দেয় আরিফ আমারে, তাহলে কিন্তু সিনিয়র জুনিয়র দেখবো না, ওই জায়গায় পটাপট লাগাইতে শুরু করে দিব। এই যে চাচা, আগে থেকে আপনারে বিষয়টা আমি জানায় গেলাম। না না টেরা, মারামারি করা যাইব না অফিসের ভিতরে। ওইখানে অনেক সরকারি অফিসার আছে, তারা আবার তরে খারাপ ভাবতে পারে। ওর যা করার আইনের মাধ্যমেই করবো। তুই ওইখানে কোনো রকমের ঝামেলা যেন না করিস। আর গোল্লাকো, তুই একা যাইতেছস কেন? একা কোনো জায়গায় যাইস না, গোল্লারের সঙ্গে করে নিয়া তারপর যা। একা একা যাইতে হইব না উপজেলায়, গোল্লারে ডাকিয়ে নিয়ে যা। না চাচা, গোল্লারে নিয়ে যাওয়া যাইব না। গোল্লারে আমি অন্য একটা কাজে ইউনিয়ন পরিষদে পাঠাইছি। আজকে ইউনিয়ন পরিষদে চাল দেওয়ার কার্ড আইছে। সকলকে ওইখানে সুন্দরভাবে চাল বিতরণ করার জন্য আমি গোল্লারে তদারকির দায়িত্বে পাঠাইছি। ওইখানে অনেক রকমের অনিয়ম হয়। গরিব দুঃখীদের চাল দেখা যায় স্বাবলম্বী মানুষরাও আইসা নিয়ে যাইতেছে, আবার সেইগুলো নিয়ে নাকি বাজারে বিক্রি করে। এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য গোল্লারে পাঠাইছি আমি ইউনিয়ন পরিষদে। এই রিলিফের চাল লিয়া কিন্তু এর আগে অনেক অনিয়ম হয়েছে ইউনিয়ন পরিষদের ভিতরে। এইদিকে তুই খুব ভালো করে নজর রাখবি যে কারা এই চালটা পাচ্ছে। যারা এই চাল পাওয়ার যোগ্য তারাই যেন এই চাউল পায়, সেটা নিশ্চিত করবি। আর মেম্বাররাও কিন্তু এই বিষয়ের সাথে জড়িত আছে। ওরা নিজেরাই ওদের লোকের মাধ্যমে চাউলগুলো উঠিয়ে আবার বিক্রি করে টাকাগুলো ওরা নিয়ে যায়। লক্ষ্য রাখিস কিন্তু কোনো রকমের অনিয়ম যাতে না হয়। না চাচা, ওই ধরনের কোনো অনিয়ম করার কোনো সুযোগ পাইব না মেম্বাররা। আমি নিজে উপস্থিত থাইকা এই বিষয়গুলো সমাধান করি। এখন উপজেলায় যাইতেছি, তাই উপস্থিত থাকতে পারবো না বইলা গোল্লারে আমি সব দায়িত্ব বুঝাই দিয়ে আইছি। গোল্লা আর আয়নাল ওই জায়গায় নজর রাখবো যে কোনো রকমের অনিয়ম হইতেছে কিনা। যদি কোনো রকমের অনিয়ম হয় সঙ্গে সঙ্গে এটার ব্যবস্থা নিব ওরা। সেই পাওয়ার ওদেরকে আমি দিয়ে দিছি। চাইলে চাচা থাকেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। তবে তরে যা বললাম ওই জায়গায় কিন্তু কোনো রকমের গ্যাঞ্জাম করিস না। আরিফ যদি উল্টাপাল্টা কথা বলে চলে আসবি, পরে আমি বিষয়টা দেখবনি। কিরে শামসু, তোর কি হয়েছে বলতো দেখি আমারে। আসার পর থেকে দেখতেছি চুপচাপ বসে আসস, আর মনটাও অনেক খারাপ। নতুন করে কোনো ঝামেলা হয়েছে নাকি কোনো জায়গায়? বলিস নাকি কিছু আমারে? গুরু, আর বললেন না,
খুব টেনশনের ভিতরে আছি। দেশ থেকে কোনোভাবেই সন্ত্রাসী নির্মূল করতে পারতেছি না। এত চেষ্টা করার পরেও এদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। কে শামসু, আবার কি হইল? এক লগে 12 জন সন্ত্রাসী নিহত করলি, আবার দেশের যারা সন্ত্রাসীদের গডফাদার ছিল সবাই জেলে তুললি। এখন তো দেশ নিরাপদে থাকারই কথা, আবার নতুন করে কোন জায়গায় কোন ঝামেলা হইল? বললেন না গুরু। আর ডিবি প্রধান হামিদ সাহেব কালকে খবর নিয়ে আইছে যে দেশে নাকি আবার নতুন করে RDX এর বড় একটা চালান ঢুকতেছে। এটা নিয়েই চিন্তিত আছি গুরু। দেশে আবার নতুন করে কোন সন্ত্রাসী উদয় হইল যে দেশের ক্ষতি করার জন্য RDX এর এত বড় একটা চালান দেশের ভিতরে ঢুকাইতেছে। বলিস কি রে শামসু, আবার এই কাজ কে করলো? এদের নেটওয়ার্ক তো দেখছি অনেক বড় নেটওয়ার্ক রে শামসু। কোনোভাবে এরা থামতেছে না। তোর বিরুদ্ধে হয়তো এরা গভীরভাবে ষড়যন্ত্র করতেছে। ওদের নেটওয়ার্ক শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশেই ছড়িয়ে আছে ওদের নেটওয়ার্ক। যেভাবে হোক এই RDX এর চালানটা কিন্তু আটকাইতে হইব, তা না হলে দেশে অনেক বড় একটা অঘটন ঘটা যাইব। আমার নামও শামসু গুরু, কোপা শামসু। এক জনেরও কোনো রকমের ছাড় দেব না আমি। যেই গর্তে যে লোকায় থাকুক না কেন সেইখান থেকে টাইনা বাইর করে আইনা ওদের অবস্থা আমি ভয়াবহ করব। ওদের অবস্থা এমন করব যে ওদের অবস্থা দেখা দেশে আর নতুন করে কোনো সন্ত্রাসী মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবো না। হে মানিক, রমজান কোথায় আছে রে? তাড়াতাড়ি রমজান রে আমার সাথে দেখা করতে বল। রমজানের কাজ আবার চলে আইছে, এখন রমজান রে আমার দরকার। শামসু ভাই, রমজান রে তো গুরু গাজীপুরের ফ্যাক্টরিতে পাঠাইছে। রমজান মনে হয় ওই জায়গায় আছে। তাড়াতাড়ি ফোন করে রমজান রে এখনই বাসায় আসতে বল। ওর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। দেশে আবার RDX এর চালান কে ঢুকাইতেছে এটা আগে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি এখনই রমজান রে ফোন করে আসতে বলতেছি। কিরে তুতা, তোর আলমগীরের দোকানের সামনে আমাদের জন্য দাঁড়ানোর কথা ছিল, ওইখানে আইসা তোরে খুঁজা পাই না। নতুন নতুন অফিস পাইয়া দেখি ভালোই একেবারে পাটশাট নিয়ে বসে আসস। তা কি খবর তোর? দুরু চাচা, কখন থেকে ওইখানে আমি আপনাদের জন্য অপেক্ষায় ছিলাম। দাঁড়ায় থাকতে থাকতে মাজা কোমর লাইগে যাইতেছিল, তাই আর দাঁড়ায় না থাইকা অফিসে চলে আসলাম। আপনারা তো অফিস চিনেনি, সমস্যা কি? অফিসে চলে আসবেন সেটা বাই বাই। আমি আর ওইখানে দাঁড়ায় না থাইকা সরাসরি অফিসের দিকে চলে আসলাম, যেখানে আসলে পরে কথা বলবনি। তোর তো এখন অনেক ডিমান্ডে, জেলার সেক্রেটারি, আবার অফিস নিলি। তোর কি আর আমাদের জন্য অপেক্ষা করার এখন আর সময় আছে নাকি? তুই তো এখন অনেক বড় মাপের নেতা হয়ে গেছিস তোতা। দুরু চাচা, এই সমস্ত ফাওয়া লাভ বাদ দিয়া ওইখানে দাঁড়ায় না থাইকা এই জায়গায় এসে বসেন। আপনার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে, এখানে বসেন। কি ব্যাপার ডন দেখি চলে আইসস? যাই কাইসস, ভালো করছস। আইলাম আপনার নতুন অফিস দেখার জন্য। আপনি তো আর আসতে বললেন না, তাই নিজে থেকেই চলে আসলাম আপনার অফিসটা দেখার জন্য তোতা ভাই। হে পাগলা, হুট করে এই অফিসটা নিয়ে ফেলাইছি মাস্টারের কাছ থেকে। তগরে জানানোর কোনো সুযোগই পাই নাই। কিছুক্ষণ আগেই মাস্টারের সাথে কথা বইলা অফিসটা কনফার্ম করলাম। ভাবলাম যে আগে অফিসটা খুইলা ভিতরের পরিবেশটা আগে সব কিছু যাচাই বাছাই কইরা তারপর তোরে
অফিসে পাঠাই মুনি সবকিছু গোছগাছ করার জন্য। তা তুই যেহেতু আইসেই পড়ছস তাহলে ভালোই হইল। কিরে তোতা, নতুন নতুন অফিস নিতাছস, কক্সবাজারে রিসোর্ট কিনতাছস, নিজেরও তো দেখি সুযোগ পাইয়া খুব সুন্দরভাবেই গোছায় নিতাছস। ঘটনা কিরে তোতা, সব কিছু আমারে খুইলা বলতো দেখি। তুই হঠাৎ করে এরকম পরিবর্তন হওয়া শুরু করলি কবে থেকে? আগে তো আমারে না জানাইয়া কোনো কাজই করতি না, এখন দেখি সব কিছুই আমার অজান্তেই করতাছস। হে চাচা, আপনারা দেখি মহিলা মানুষের মতো সন্দেহ করা শুরু করে দিলেন। সামান্য একটা অফিস নিছি, তাতে কি হয়েছে? আমি একটা জেলার সেক্রেটারি, এতদিন যাবৎ এই দায়িত্বে আছি। তা আমার কি কোনো নির্দিষ্ট একটা বসার স্থানের দরকার হয় না? তো কি করবো, কোনো জায়গায় অফিস তো পাই না। পরে মাস্টারে বইলা এই অফিসটা নিলাম। অফিসটা মাস্টার বসে না, এমনিতেই ফাঁকা পড়ে হইছে, সেইটা ভাইবা অফিসটা নিয়ে নিলাম, যাতে করে কেউ কোনো দরকারে আসলে আমারে নির্দিষ্ট কোনো একটা জায়গায় খুঁজে বের করতে পারে। এমনিতেই তো সবাই বাসায় যায়, এনু যায় হেনু যায়, নানান জায়গায় আমারে খুঁজে বেড়ায়। কেউ তো আর জানে না যে আমি নির্দিষ্ট কইরা কোনো জায়গায় থাকি। সেই জন্যই যাতে কোনো নেতা কর্মীর ভোগান্তি না হয় সেটা চিন্তা করে অফিসটা নিলাম। হয়েছে, ওই তেল মারা কথা বাদ দিয়া দে। এখন কি গুরুত্বপূর্ণ আলোচনা করবি আমার সাথে সেটা বল। গুরুত্বপূর্ণ কথা বলতে চাচা, কিছুক্ষণ আগেই নন্দীগ্রামের কমিটিটা দপ্তর সম্পাদকরে দিয়া বিলুপ্ত ঘোষণা করে দিচ্ছি। আপনি ফেসবুকে পোস্ট দেন নাই? দপ্তর সম্পাদক কিন্তু নন্দীগ্রামের কমিটি বিলুপ্ত ঘোষণা কইরা ফেসবুকে একটা পোস্ট অলরেডি কইরা ফেলাইছে। আপনি মনে হয় ফেসবুক চেক করেন নাই। ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন নন্দীগ্রামের কমিটি এখন থেকে বিলুপ্ত। ওইখানে নতুন কমিটি আবার ঘোষণা করা হইব কয়েকদিনের ভিতরেই। বলিস কি রে, শেষমেশ তাহলে নন্দীগ্রামের কমিটিটা বিলুপ্ত ঘোষণা করে ছাড়লো মাস্টার বাবুল শেখ না? এত কইরা তোর কাছে আকুতি মিনতি করলো যাতে কোনোভাবে নন্দীগ্রামের কমিটিটা বিলুপ্ত ঘোষণা না করা হয়। সেই জন্য তো 10 লাখ টাকাও দিতে চাইছিল বাবুল শেখ। তাইলে তুই কমিটিটা বিলুপ্ত ঘোষণা হইতে দিলি কেন? ফাইয়ের দিকে 10 লাখ টাকা আসতো না? মাস্টাররে বুঝাই বলতে পারলি না যে এবারের মতো নন্দীগ্রামের কমিটিটা বহাল থাক, পরবর্তীতে কোনো রকমের রিপোর্ট আসলে তখন কমিটিটা বিলুপ্ত ঘোষণা করা যাইবনি। তাতে করে তো ফাইয়ের থেকে মাঝখানে 10 লাখ টাকা ইনকাম করতে পারতি। তোদের মাথায় কি কোনোদিনও বুদ্ধি হইব না নাকি? টাকা কামাই করার লাইন চোখের সামনে থাইকাও টাকা কামাই করতে পারিস না। তুরু চাচা, আপনি শুধু টাকার গন্ধ পাইলেই হয়েছে, টাকা নেওয়ার জন্য উৎপাত করে শুরু করে দেন, কিন্তু পরবর্তী যে এটা নিয়ে কি ঝামেলা হইব সেটা তো কখনোই ভাইবা দেখেন না। এখন দেশের পরিস্থিতি মোটেও ভালো না, আর এই পরিস্থিতির ভিতরে আপনি নেতাকর্মীদের কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করতেছেন। টাকা পয়সা তো যাইবই, লগে জেলের গানিও টানা লাগবো। কথাটা ভালো করে মাথায় রাখেন। পথ থাকলে অনেক টাকা ইনকাম করা যাইব, এত খাম করলে পরে শেষে কিছুই পাওয়া যাইব না। কথায় আছে না, বেশি খাম করলে কিছুই পাওয়া যায় না। বাবুল শেখের নামে হাজার হাজার রিপোর্ট আছে মাস্টারের কাছে। এখন বাবুল শেখের হয়ে যদি আমি তদারকি করি তাইলে মাস্টার আমারে বাবুল শেখের গ্রুপের লোক হিসাবে চিহ্নিত করব। এমনিতে মাস্টার নেতাকর্মীদের উপর অনেক চড়াও হয়ে আছে। হয় তোর মতো এত ভয় পাইলে রাজনীতি কইরা খাওয়া লাগবো না, অন্য কিছু কইরা খাইতে হইব। এত ভয় পাইলে হয় নাকি? তা নন্দীগ্রামের কমিটিটা যে বিলুপ্ত ঘোষণা করলি, এখন নতুন কমিটি আবার কবে ঘোষণা করবি? আর নতুন কমিটিতে নন্দীগ্রামে আবার কারে কারে নিতে চাইতেছস? টাকা কামাই করার কিন্তু আর একটা লাইন আছে। এই নতুন কমিটি দিয়া
এখান থেকে প্রায় 20-30 লাখ টাকা অনায়াসেই ইনকাম করতে পারবি, এটা যেন মিস না হয়। সেই বিষয়ে এখনো তো কোনো আলোচনা হয় নাই, সবাই তো কমিটিটা বিলুপ্ত ঘোষণা করা হইল। 2-4 দিন যাক, তারপর আবার নতুন কমিটি নিয়ে চিন্তা ভাবনা করা লাগবো। দেখি নন্দীগ্রামে আমার গ্রুপের কারে কারে পদে বসানো যায়, সেটা পরে চিন্তা চাচা। চলেন এখন মাস্টারের কাছে যাই। বিকেলে পার্টি অফিসে মাস্টার সকলকেই মিটিংয়ে ডাকছে, মনে হয় নন্দীগ্রামের কমিটির বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, চল তাইলে দেখি মিটিংয়ে মাস্টার কি বলে। হে ডন, তুই তাহলে অফিসেই থাক, এখানে ভালো করে চেক টেক করে দেখতো কোনো জায়গায় কোনো কিছু রিপেয়ারিং করা লাগবো নাকি। অনেক দিন যাবতই তো মাস্টার এই অফিস বন্ধ করে রাখছে, নানান জায়গায় ময়লা সয়লা হয়ে আছে, লোকজন ডাক দেয় না। সব কিছু পরিষ্কার করে রাখ। এখন দিঘা এই অফিসে আমি নিয়মিত বসমু, আর তুইও চ্যাংরা প্যাংরা নিয়া এই অফিসে আড্ডা মারবি। গেলাম আমি। চাচা, তুই কাজ শেষ হইলে বাড়ি চলে যাস। আচ্ছা ঠিক আছে, সব কিছু আমি এইদিকে দেখতেছি। দূর যা, শফিক চাচার লগে এই জায়গায় আসাটাই আমার ভুল হয়ে গেছে। খালি সারাক্ষণ আমারে দিয়া উল্টা পাল্টা যত কাজ কাম আছে সেইগুলো করাই নিয়ে ধান্দায় থাকে। কি যে শফিক চাচার লগে এই জায়গায় আমি আসতে গেলাম, না আসলেই তো দেখি এখন ভালো হইতো। হাবিব ভাই, এই জায়গায় আপনি চুপচাপ বসে আছেন, আর ওইদিকে কত কিছু গইটা যাইতেছে, সেই সম্পর্কে কি হাবিব ভাই কোনো রকমের ধারণা রাখছেন নাকি? সারাদিন তো বাসায় বৈশা সময় পার করে দিতেছেন, বাইরে কত কিছু হইয়া যাইতেছে, একটু বাইরের দিকে যাইয়া দেখেন। কিরে জাহাঙ্গীর, তুই আবার নতুন কইরা কোন খবর নিয়ে আইলি? এমনিতেই তো আমার পিছনে বাস দেওয়ার লোকের অভাব নাই, তুই আবার নতুন কইরা কি খবর নিয়ে আইলি রে জাহাঙ্গীর? এত বাহানা না কইরা খুইলা বলতো দেখি আমারে কি হইছে। হাবিব ভাই, গেছিলাম নবাব বাড়ি রোডের ওই সাইডে, যায় দেখি তোতা মাস্টারের যে নবাব বাড়ি রোডে একটা অফিস ছিল, সেই অফিসের তালা খুইলা ভিতরে যায় বসতেছে। পরে খবর নিয়ে দেখি তোতা নাকি মাস্টারের কাছ থেকে এই অফিসটা নিছে। তোতা এখন থেকে ওই অফিসে বইসা সব কিছু পরিচালনা করবে। তোতা দিন দিন নিজেরে অন্যরকম একটা অবস্থানে নিয়ে যাইতেছে বগুড়াতে। দিন দিন তোতার উন্নতি হয়ে যাচ্ছে হাবিব ভাই, আর আমাদের দিন দিন পতনের দিকে যাইতে হইতেছে। রহস্য কি, এইটা তো আগে খুঁজা বের করতে হয়। চলে এখনই মাস্টারের কাছে যাইমু। মাস্টার তোতারে অফিস দিছে মানে তোতা হচ্ছে আমাদের বিরুদ্ধের লোক। পরে কিভাবে মাস্টারের অফিস দিয়া দেয়? হয় এই কথা শুধু আপনি মনে করেন? মাস্টার তোতারে আর শফিকরে কখনোই নিজের প্রতিপক্ষ হিসাবে মনে করে না। যদি তাই মনে করতো তাহলে আর মাস্টার কখনোই তোতারে মাস্টারের অফিস দিত না। আবার এই দিক দিয়ে পৌর কমিটিতে ডনেরও পদ দিতেছে, আর মাঝখান থেকে আপনি বসে আছেন যে তোতারে মাস্টার প্রতিপক্ষ হিসাবে মনে করে আর আছে। এটা ভাই আপনার ভুল ধারণা। ওরা ঠিকই মিল দিয়া চলতেছে, আর আপনার সাথে খালি উপরে উপরে মিল দেয়া আছে। দেখেন শেষ পর্যন্ত সবাই মিলা আপনার এই না মাইনাস করে দেয়। আমারে মাইনাস করা কি এত সোজা ব্যাপার রে? এতদিন ধইরা ওদের সাথে রাজনীতি করে আইতাছি, নিজের প্যানেলের রাজনীতি বাদ দিয়া ওদের প্যানেলে আমি এতদিন ধরে কাজ করতেছি। এতদিন যদি মাস্টারের পিছনে না থাইকা নিজে একটা প্যানেল তৈরি করতাম, তাহলে আজকে আমার অবস্থান অন্য জায়গায় চলে যাইতো। এখন যদি মাস্টার আমার সাথে বেইমানি করে, সেটাকে আমি কোনোভাবে মাইনে নিমুরে জাহাঙ্গীর? এত সোজা না। চলে এখনই মাস্টারের কাছে যাইমু। কি কারণে
মাস্টার তুতারে অফিস দিয়ে দিল, সেটা আগে শুনে আসি মাস্টারের কাছ থেকে। আর কখনো কারো সাথে লিয়াজু করে চলবো না রে জাহাঙ্গীর। এখন থেকে বুঝতে পারছি নিজের অধিকার নিজেরই আদায় করে নিতে হইব, ওদের পিছনে থাইকা কোনো লাভই নাই। আমি তো হাবিব ভাই সেই শুরুর থেকে আপনারে বইলে আইতাছি যে মাস্টারের পিছনে থাইকা কোনো লাভই নাই। আপনি আপনার মতো মাঠ গোছায় নেন, কিন্তু আপনি তো আমার কথা গুরুত্ব দিলেন না। এখন তো বুঝতে পারলেন যে আমার কথাই সেই সময় রাইট ছিল। মাস্টারের পিছে ঘুরা শুধু সময় নষ্ট কইরা কোনো লাভ নাই হাবিব ভাই। আমাদের মাঠ আমাদেরকে এখন থেকে গোছায় নিতে হইব।